মুখোমুখি নিবেদন করছেন 3 Steps Aviation Academy, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, onestopbazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India. নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আর আজ আরোহী নিউজের মুখোমুখি কলকাতার প্রাক্তন মেয়র, বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, আরোহী নিউজে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন এই সময়ে দাঁড়িয়ে? কারণ যে মহামারীর মধ্যে আমরা দিন কাটাচ্ছি, কেমন আছেন আপনি? ভালোই আছি। যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য চিন্তা ভাবনা করা, যতটুকু সাধ্যমতো কাজ করা, এইগুলো করার মধ্য থেকেই ভালো থাকি, ভালোই আছি। আর সামগ্রিকভাবে গোটা দেশের যে রাজনীতির ছবি এবং আপনার যে ফিল্ড আইনের সঙ্গে যে কাজকর্ম, প্রশান্ত ভূষণের সঙ্গে যে বিষয়টি ঘটলো বা সাম্প্রতিক আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে তার দুটো টুইটের জন্য, যদিও সাজা এখনো ঘোষণা হয়নি। তিনি বলছেন যা সাজা হবে দেখে নেব, মানে এরকম ব্যাপার না। বিষয়টা তো ব্যক্তি প্রশান্ত ভূষণ বনাম সুপ্রিম কোর্ট নয়, এটা ওইভাবে দেখাটা ভুল হবে। বিষয়টা হচ্ছে গোটা সামগ্রিক পরিস্থিতিতে দেশের বুকে দাঁড়িয়ে স্বাধীন চিন্তা, মুক্ত কণ্ঠে কথা বলা, যেটা গণতন্ত্রের মূল মর্মবস্তু, আমাদের সংবিধানের যেটা মূল মর্মবস্তু, তা হচ্ছে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার। সেই অধিকারটাকে রক্ষা করতে হবে। কিন্তু অধিকার থাকলে কি সেই অধিকার আমরা এমনভাবে প্রয়োগ করব যাতে ভারসাম্য নষ্ট হয়? অধিকার আছে বলেই কি আমি এমন কথা বলবো যাতে আদালতের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হয়? এটাই তো হচ্ছে বিচার্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হয় যে প্রশান্ত ভূষণ যা বলেছেন তাতে আদালতের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয় এমন কোনো কথা বলেননি। বরং তিনি যা বলেছেন তা প্রকৃতপক্ষে আদালতের প্রতি মানুষের বিশ্বাস পুনর্স্থাপনের জন্যই কি যে সমস্ত ত্রুটি বিচ্যুতি প্রকাশ্যে আসছে, যে সমস্ত ঘটনা মানুষকে নাড়া দিচ্ছে, মানুষের মধ্যে একটু বিশ্বাসহীনতার বাতাবরণ তৈরি করছে, সেগুলো তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার চেষ্টা করেছেন। আদালত এক্ষেত্রে আমার মনে হয়েছে এই বিষয়টাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত না করলেই ভালো করতেন, কেন এটার সঙ্গে আদালত অবমাননার কোনো সঙ্গত কোনো কারণ নেই। তাহলে কি কারণ থাকতে পারে? সেটা কি ওই না, কারণটা এটা আদালতের বিচারপতিরা আমার মনে হয় একটু বেশি স্পর্শকাতর হয়ে পড়েছেন। যে স্পর্শকাতরতা তাদের থাকা উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, যে স্পর্শকাতরতা থাকা উচিত মানুষের অধিকার রক্ষার জন্য, সেটা হয়তো সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির বুকে দাঁড়িয়ে বিচারপতিরাও হয়তো খানিকটা প্রভাবিত হয়ে পড়েছেন। তাই তারা অন্যায্যভাবে, অবাঞ্ছিতভাবেই স্পর্শকাতর হয়েছেন। দাদা, একটা বিষয় আমরা দেখেছিলাম যে চারজন সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি তারা বেরিয়ে এসে একটা বলা যেতে পারে তাদের মতন করে প্রতিবাদ জানিয়েছিলেন যে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টেরও কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। যাদের মধ্যে একজন ছিলেন রঞ্জন গগৈ, যিনি পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন এবং মেয়াদ শেষ হতে না হতেই কিছুদিন পরেই তিনি আবার রাজ্যসভার সাংসদও মনোনীত হন। আবার একটা শোনা যাচ্ছে যে তিনি হয়তো আসামে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখও হতে পারেন, পদপ্রার্থীও হতে পারেন। কি বলবেন? দেখুন, কি হতে পারেন, কি এই যে রাজ্য ভাবনা চিন্তা আছে, আমি তা নিয়ে কথা বলবো না। কারণ আমি দেখলাম রঞ্জন গগৈ তিনি এটা একটা পাল্টা বিবৃতি দিয়ে বলেছেন এগুলো সমস্ত কাল্পনিক ব্যাপার। সেটা নিয়ে বিচার্য বিষয় নেই। আবারও বলি, বিচার্য বিষয়টা কিন্তু ব্যক্তি নিরপেক্ষ হওয়া উচিত। ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে আলোচনা করার ঠিক না। এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে পরিস্থিতিতে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিচ্ছে। এবং এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 2014 মূলত ভারতবর্ষে যখন মোদি নির্বাচিত হয়েছেন, এবং তারা নির্বাচিত হওয়ার পর সংবিধানকে অমর্যাদা করে সংবিধানের প্রতি অনাস্থা তৈরির জন্য হিন্দুত্ববাদী পরিকল্পনাকে কার্যকরী করছেন। এবং সেই ধাক্কা বা প্রভাবটা
বিচারপতিদের মনের মধ্যে যে প্রতিফলিত হচ্ছে না, এই কথা তো বলা যাবে না। কেন ভারতবর্ষে আজকে সমস্ত প্রচার মাধ্যম, প্রতিষ্ঠিত প্রচার মাধ্যমে শতকরা 90% তারা বিকৃত হয়ে গেছেন এবং তারা ধনবানদের কাছে প্রকৃতপক্ষে তাদের চেতনাকে বন্ধক রেখেছেন। নিরপেক্ষ সাংবাদিকতা বা নিরপেক্ষ সংবাদপত্র বিষয়টা, সংবাদ মাধ্যম উঠে গিয়েছে প্রায় ভারতবর্ষের বুকে। এবং পাল্টা হিসেবে এই ছোটোখাটো বিভিন্ন পোর্টাল আপনাদের মতো, যারা মাটির তলায় মানুষের কাছাকাছি থেকে মানুষের কাছে সত্য সংবাদটা পরিবেশন করার চেষ্টা করছেন, কিন্তু ওই ধনবাদী আক্রমণের মুখে কতটা আপনারা টিকে থাকতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং এই যে সামগ্রিকভাবে দেশে একটা স্বৈরতান্ত্রিক ঝোঁক তৈরি হয়েছে এবং একটা হিন্দুত্ববাদী প্রবণতা তৈরি করা হচ্ছে প্রচার মাধ্যমের মধ্য দিয়ে, ভুল তথ্য, অনৈতিহাসিক কথা, বিভ্রান্তিকর মন্তব্য, বিজ্ঞান বিরোধী কথা, এগুলো এত বেশি চালু হচ্ছে যে সাধারণ মানুষ তাতে বিচলিত হচ্ছেন এবং বিচারপতিরা কখনো কখনো হচ্ছেন। তা না হলে কোন যুক্তিতে একজন বিচারপতি তিনি বলেন ময়ূরের চোখের জলে ময়ূরী অন্তঃসত্ত্বা হয়? এই ধরনের অবৈজ্ঞানিক কথা তারা উৎসাহিত হয় যখন দেখি বিজ্ঞান কংগ্রেসের প্রধানমন্ত্রী বলেন যে গণেশের মাথা, ওই যে হাতির মুন্ডু, এটা নাকি প্লাস্টিক সার্জারির একটা উদাহরণ। এই সমস্ত অপবিজ্ঞান তা প্রশ্রয় পাচ্ছে। যদি শাসকের একদম উচ্চস্থান থেকে তা প্রশ্রয় পায় তাহলে তা নিচের দিকে নামে। এবং আমরা এটাও দেখলাম, যেটা আপনারা দেখবেন খুব বেশি করে সামনে আসা উচিত, যদিও সাম্প্রতিককালে ঔরঙ্গাবাদ বম্বে হাইকোর্টের বেঞ্চ একটা খুব দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই যে করোনা, এটা একটা সংক্রমণ, যে সংক্রমণটার পেছনে একটা প্রকৃতি বিজ্ঞান কাজ করছে, সেটাকে পর্যন্ত এরা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছিল এই প্রতিষ্ঠিত মিডিয়াগুলো সুপরিকল্পিতভাবে। মানে বিভাজন, এই বিভাজনের যখন প্রক্রিয়া শুরু হয় তখন তার প্রতিফলন সর্বস্তরেই পড়ে এবং বিচারপতিদের মধ্যেও যে পড়ছে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। তারই প্রত্যক্ষ পরিণতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রায়ে, যেখানে অপবিজ্ঞানকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যেটা আমি রঞ্জন গগৈয়ের কথাটা এই কারণেই বললাম, যেহেতু আপনারা অনেক দিন ধরে দেখছেন বিষয়টা, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে সরে যাওয়ার পরে বা অবসরের পরে এত দ্রুত কেউ কখনো রাজ্যসভা বা না, এর আগে হয়েছে, হবে না কেন? আমরা তো তখনও আমরা তীব্র আপত্তি করেছিলাম। প্রধান বিচারপতি ছিলেন সদাশিবম, তিনি অবসর নেওয়ার পরে পরেই কেরালার রাজ্যপাল হয়ে গেলেন। এগুলো অবাঞ্ছিত, হওয়া উচিত না। সংবিধানের তো 3টে মাথা, একটা হচ্ছে আইন প্রণয়ন, একটা হচ্ছে আইন কার্যকরণ, আর একটা হচ্ছে বিচার ব্যবস্থা। এই 3টে স্তম্ভের যারা মাথা থাকেন, তারা যখন সেখান থেকে অবসরপ্রাপ্ত হচ্ছেন, তারা তো সেই চূড়ান্ত জায়গা থেকে অবসরপ্রাপ্ত হচ্ছেন, তাদের অন্য কোনো কাজে করা উচিত না। আজকে যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি অবসর নেওয়ার পর বলেন আমি আবার রাজনৈতিক দলের হয়ে কাজ করব, আমি আবার মুখ্যমন্ত্রী হব, সেটা যেমন একটা খুবই হাস্যাস্পদ হয়ে যায়। রাজ্যপালের পদ থেকে সরে আসার পরে আবার তাই তো বলছেন যে হাস্যাস্পদ হয়। কেউ হয়তো রাজ্যপাল ছিলেন, সাংবিধানিক প্রধান, তিনি রাজ্যপাল ছেড়ে এসে বলছেন না আমি আবার প্রত্যক্ষ রাজনীতিতে থাকব। আসলে এরা খুব সুপরিকল্পিতভাবেই ভারতবর্ষের সংবিধানের যে মর্যাদা, যে মূল্যবোধ, সেটাকে ধ্বংস করছেন। সেটাই ভয়ের, এবং তারই সেই যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশেরই একটা প্রত্যাঘাত আমরা দেখতে পাচ্ছি, প্রতিফলন দেখতে পাচ্ছি এই সমস্ত কর্মকাণ্ডে। রাজ্যপালের কথা যখন এলোই, আমরা দেখলাম যে তথাগত রায় তিনি মেঘালয়ের রাজ্যপালের সরে আসার পর থেকেই তিনি বিজেপিতে যুক্ত হবেন এবং সদস্যপদ নতুন করে নেবেন তিনি জানিয়েছেন। আর একটা বিষয় যে এই রাজ্যের রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে যে ধরনের টাসেল আমরা প্রায় রোজই দেখতে পারি, টুইট যুদ্ধ বলা যেতে পারে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে, কি বলবেন এটাকে? ইতিপূর্বে বহু মিডিয়া আমাকে এই প্রশ্নটি করেছেন। আমি সব জায়গায় যে কথা বলেছি তা হচ্ছে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে ছেলে মানুষই চলছে, এটা সংবিধানের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছে। রাজ্যপাল তিনি হচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, প্রশাসন পরিচালিত হবে নির্বাচিত রাজ্য সরকার দ্বারা, কিন্তু সেই প্রশাসন পরিচালিত হবে রাজ্যপালের নামে। রাজ্যপালের নিজস্ব কোনো স্বাধীন প্রশাসনিক ভূমিকা নেই, খুব ব্যতিক্রমী দু একটি ক্ষেত্র ছাড়া, সেটা এখানে আলোচনার বিষয় নয়। রাজ্যপাল
এবং মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা এদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা দরকার। তাদের মতপার্থক্য থাকলেও সেই মতপার্থক্যটা যদি তারা পরস্পরের মধ্যে আলোচনা করে না মেটাতে একটু পারেন। ইন্টারাপ্ট করে আমি আপনাকে বলছি যে এই মতপার্থক্য আমরা গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যেরও দেখেছিলাম, কিন্তু বোধহয় এত ব্যাপক অর্থে দেখা যায় গোপাল কৃষ্ণ গান্ধী এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে মতপার্থক্য ছিল না কোনো প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে। তাদের মতপার্থক্য হয়েছিল নির্দিষ্টভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে। নন্দীগ্রামে যে ঘটনা দুর্ভাগ্যজনকভাবে 14 জন মারা গিয়েছিলেন, কেন মারা গিয়েছেন, কোন প্রেক্ষিতে মারা গিয়েছিলেন, সেই বিষয় নিয়ে গোপালকৃষ্ণ গান্ধী রাজ্য সরকারের অভিমতের বাইরে গিয়ে একটা মন্তব্য করেছিলেন, যেটা রাজ্যপালের পদ থেকে করা অবাঞ্ছনীয়। কিন্তু এরকম রোজ টুইট বিনিময় আর রোজই চিঠি লেখা, রাজ্যপাল চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী চিঠি লিখবেন রাজ্যপালকে, এ ধরনের অসভ্যতা বা অশালীনতা ইতিপূর্বে হয়নি। অনেক বিরোধ হয়েছে, জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যপালের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন, সেটা কিন্তু ছিল সম্পূর্ণভাবে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে। আজকে যেটা হচ্ছে এটা পাড়ার ক্লাব হয়ে গেছে। আমার যতদূর মনে পড়ছে যে বামেদের পক্ষ থেকেও কখনো কখনো দাবি উঠেছে যে রাজ্যপালের পদটাই অবলুপ্ত করে দেওয়া উচিত। সেটা দাবি বহুদিন করছি আমরা। আমরা মনে করি যে কেন্দ্র এবং রাজ্য দুটো নির্বাচিত সরকারের মধ্যে সমন্বয় তৈরি করবার জন্য সাংবিধানিক কিছু বিধি থাকা দরকার, কিন্তু রাজ্যে এটা নির্বাচিত সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের একজন মনোনীত প্রার্থীকে রাখা কোনো প্রয়োজন নেই। রাজ্যপাল কি করেন, রাজ্যপালের পদের কি কার্যকারিতা আছে ভারতবর্ষের সংবিধানে একটি নির্বাচিত রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে, এটা আমরা বহুদিন থেকেই বলে আসছি। আমরা বহুবার এই জন্য সমালোচিত হয়েছি। আমার মনে হয়েছে আমি 80 সালে দিল্লিতে একটা সেমিনারে, তখন আমি তরুণ, এই প্রসঙ্গ তুলেছিলাম, বহু লোক আমাকে কটাক্ষ করেছিলেন। তা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে রাজ্যপালের কোনো ভূমিকা থাকা উচিত না। যদি আমরা সংবিধান সম্মতভাবে দুটি স্বাধীন সরকার, একটি কেন্দ্রের এবং একটি রাজ্যের, তাদের পারস্পরিক বোঝাপড়ার জন্য সাংবিধানিক বিধিনিষেধ আছে, সেটাকে হয়তো আমরা আরও বেশি করে পরিবর্তন করে ঠিকঠাক করতে পারি। কিন্তু কেন্দ্রের একজন মনোনীত লোককে দিয়ে, আর এখন বিজেপি সরকার যা করছে তা তো বিজেপির প্রতিষ্ঠিত অযোগ্য নেতাদের পৌঁছে দিচ্ছেন রাজ্যপালের পদে, তাদের খানিকটা ওই অবসরকালীন ভাতার মতো এখানে পাঠিয়ে দেওয়া হলো। এই ধরনের অসাংবিধানিক বলবো ঠিক না, কিন্তু অশোভন কাজ হচ্ছে। দাদা, এই কিছুদিন আগে আমরা দেখলাম যে নিট এবং জেইই নিয়ে ভার্চুয়াল সভা হলো সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে। 7 থেকে 8টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন, বামেদের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি। সেটা তো একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি কার সঙ্গে কথা বলবেন, কাকে নিয়ে আলোচনা করবেন, সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। কেরালাকে ডাকা হয়েছে, কেরালা কেন যাননি সেটা কেরালার মুখ্যমন্ত্রী বলতে পারবেন। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এ নিয়ে কোনো রাজনৈতিক মতপার্থক্য বা রাজনৈতিক আলোচনার। এক্ষেত্রে আপনাদের কি অবস্থান, মানে যে কারণে এদের এই ভার্চুয়াল মিটিং? আমরা বারে বারে বলছি যে পরীক্ষা নেওয়াটা নিশ্চয়ই প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন যে আমরা সংক্রমণটাকে প্রতিহত করতে পারবো কিনা। ভারতবর্ষের যে গতিতে সংক্রমণ হচ্ছে আর আমাদের স্বাস্থ্যের পরিকাঠামো যা জীর্ণ অবস্থা, তাতে যদি আমরা বাচ্চা ছেলেগুলোকে সংক্রমণের মধ্যে নিয়ে যাই, তাদের চিকিৎসা করার মতো ক্ষমতা নেই তো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, সেটা ভাবা উচিত। একদম। এই জায়গাতে সুপ্রিম কোর্টেরই নির্দেশ যে পরীক্ষা নিতে হবে, ইউজিসিকেও নির্দেশ দেওয়া হয়েছে যে পরীক্ষা যে কোনো মূল্যে নিতেই হবে। হয়তো পেছোতে পারে, রাজ্যগুলো চাইলে তাদের মতন সিদ্ধান্ত নিতে পারে, আমি বলছি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টকে বোঝাতে হবে, সুপ্রিম কোর্ট হয়তো গুরুত্বটা বুঝতে পারেননি। সুপ্রিম কোর্ট তো সবসময় ঠিকঠাক গুরুত্ব বোঝেন তা না। যেমন আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো প্রথমে খারিজই করে দিয়েছিলেন, যদি গুরুত্ব বুঝতেন তাহলে তো খারিজ করতেন না, পরে করেছেন। এখন এই ভারতবর্ষে এত বিশাল দেশ, তার পরিকাঠামো সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে সঠিক তথ্য হাজির করা হয়নি, তাই তারা বলেছেন। এটা তো উচিত সরকারের স্বতঃপ্রণোদিত হয়ে বলা উচিত যে আমরা এই পরীক্ষা নিতে পারছি না, কেন ছাত্রদের জীবন রক্ষাটাই অনেক বড় দায়িত্ব। লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন যে একটা বছর পরীক্ষা না হলে কিছু যায় আসে না, কিন্তু আমার ছেলেমেয়েরা সংক্রমণে যদি মারা যায় সেটা অনেক বেশি ক্ষতিকারক। এই বোধটা যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। দাদা, আমরা দেখেছিলাম যে সিঙ্গুর আন্দোলনের মধ্যে দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা, আবারও সিঙ্গুর নিয়ে আন্দোলন করতে নেমে গেছে বিজেপি।
তো আপনার কি মনে হয় যে এই সিঙ্গুরটা আবারও, এবং যেভাবে সিঙ্গুর থেকে টাটারা চলে গেল, সেটা রাজ্যের ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে মুখোমুখির এই অনুষ্ঠানে অতিথি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আরোহী নিউজের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আর আজকে আরোহী নিউজের মুখোমুখি বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, বিরতির পর আবারও স্বাগত আপনাকে। বিরতিতে যেতে যেতে যে প্রশ্ন রেখে দিয়ে গিয়েছিলাম যে টাটাদের এই রাজ্য থেকে চলে যাওয়া এবং সে সময় একটি রাজনৈতিক দলের সেই আন্দোলন করে তারপরে ক্ষমতায় আসা, আবার সিঙ্গুর নিয়ে একটা আন্দোলনের চেষ্টা করছে বর্তমানে বিজেপি। দেখুন, আমার না একটা নিজস্ব ব্যাখ্যা আছে। আমি কখনোই মনে করি না যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা তৃণমূলের তৈরি। এই গোটা আন্দোলনটাই খুব সুপরিকল্পিতভাবে ভারতবর্ষের সমস্ত প্রতিক্রিয়ার শক্তি এক হয়ে, আজকে মনে হয় পেছনে আরএসএসও ছিল, আন্দোলনটাকে তৈরি করেছিলেন। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে বাম শক্তি যেখানে খুব শক্ত এবং কেন্দ্রীভূত, সেই রকম একটা রাজ্যকে আঘাত দেওয়া। দেখবেন ওই সমস্ত আন্দোলনের সময় কে ছিলেন না? বিজেপি ছিলেন, তৃণমূল, বিজেপি,
কংগ্রেসের একটা অংশ, উগ্র বামপন্থীদের একটা অংশ, মাওবাদীদের একটা অংশ, এরা সকলেই এক জায়গায় জড়ো হয়েছিলেন। তাদের সম্মিলিত বক্তব্য, সম্মিলিত কাজ হচ্ছে একটা যথাযোগ্য বামপন্থী শক্তি বা একটা মার্ক্সবাদী দলকে বিপর্যস্ত করা। সেই কাজে তারা সাময়িক সফল হয়েছিলেন। তখনও আমরা বলেছিলাম যে এটা শুধু বামপন্থীদের অপদস্থ করবার সাফল্যের মধ্যে দিয়ে কিন্তু পার পাবে না। এর ভয়াবহ পরিণতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকেও সামগ্রিকভাবে শিল্পায়ন এবং শ্রমিকদের যে দাবি অধিকার রক্ষার যে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা পশ্চিমবঙ্গে চলছিল, সবটাকে আক্রমণ করা হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, আমি একটা ছোট্ট কথা বলে দিই, প্লিজ। লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস ইত্যাদি সকলেরই কিন্তু একটা স্লোগান খুব পরিষ্কার, তা হচ্ছে ধর্মঘট করা চলবে না। শ্রমিকদের যে মৌলিক অধিকার ধর্মঘট তো শ্রমিকরা চকলেট খাওয়ার জন্য করে না, তারা তাদের দাবি আদায়ের জন্য শেষ সংগ্রামের একটা রূপ হচ্ছে ধর্মঘট। সেই ধর্মঘট করা যাবে না, এটা খুব কঠোরভাবে তারা পালন করছেন, এমনকি যে কোনো আন্দোলনে প্রশাসনকে নামিয়ে দিচ্ছেন। সেটাই প্রমাণ করে যে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বামপন্থীদের দুর্বল করা, শ্রমিক আন্দোলনকে দুর্বল করা, আর কিছু না। কিন্তু এই ধর্মঘট না করে অন্যভাবে কি আন্দোলন করা যায় না, অন্য কোনো পন্থা? কারণ বারবার ধর্মঘট করতে করতে কোথাও গিয়ে তো ভোতা হয়ে গেছে না অস্ত্রটা। আমি তা মনে করি না। যদি ভোটাই হয়ে যাবে তাহলে আর প্রতিক্রিয়া শক্তি ভয় পাবে কেন? তবে তারা তো নির্বিকার থাকবে। যদি ধর্মঘটের অস্ত্র ভোতা হয়ে যায় থাকবে, তাই ধর্মঘট ডাকলে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে কেন তার উপর আক্রমণ করা হবে? ওটা নয়। ধর্মঘট মানুষ কখন করেন আপনি দেখবেন, কোনো ধর্মঘট কিন্তু হঠাৎ করে হয় না। একটা ধর্মঘট করতে গেলে তার ব্যাপক প্রস্তুতি দরকার। মানুষ যতক্ষণ না উপলব্ধি করছেন যে তার এছাড়া ভিন্ন পথ নেই, সে ধর্মঘটে যায় না। ধর্মঘট যে করবে শ্রমিকদেরই তো ক্ষতি, আক্রমণ তো তাদের সহ্য করতে হয়, মালিককে করতে হয় না। এই সিঙ্গুর প্রসঙ্গে যেটা বলতে চাইছিলাম আমি, যে কোথাও গিয়ে কি বাম সরকারও সাধারণ মানুষকে বা টাটাদেরকে বা বিরোধী রাজনৈতিক দলগুলিকে বোঝাতে পারেনি যে কোনটা ভালো, বা আরেকটু কি নমনীয় হতে পারতো? বটেই তো, নিশ্চয়ই আমাদেরও কিছু দুর্বলতা ছিল। আমাদের দুর্বলতা ছিল বলেই তো প্রতিক্রিয়া সেই দুর্বলতার অংশটাকে ব্যবহার করতে পেরেছি, তাতে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের সরকার পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা ছিল কি ছিল না, আমাদের সংগঠিতভাবে কৃষকদের যাওয়ার ক্ষেত্রে দুর্বলতা ছিল কি ছিল না, এই কথাগুলো তো বড় কথা নয়। বড় কথা ছিল যে কী পরিকল্পনা ছিল, মুখ্য উদ্দেশ্য কী ছিল, তার চূড়ান্ত লক্ষ্য কী ছিল, সেটা ভাবতে হবে। সেটা না ভেবে দুর্বলতার পেছনে ঘোরানোর নাম করে প্রকৃতপক্ষে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা, সেটাকে আমি সমর্থন করি না। প্রথম কথা হচ্ছে যে আজকে গোটা দেশ, আমার পশ্চিমবঙ্গ বিশেষ করে, তারা কোনো শিল্প তৈরি করতে পারছে না। আমাদের ঘরের ছেলেমেয়েরা, লাখো লাখো ছেলেমেয়ে বাইরে চলে যাচ্ছে শুধুমাত্র দিনমজুরি করবার জন্য। এর থেকে করুণ অবস্থা তো ভাবা যায় না। এই করুণ অবস্থার জন্য দায়ী হচ্ছে ওই পরিকল্পনা, যে পরিকল্পনায় কোনো শিল্প করতে দেবো না, কোনো উন্নয়ন করতে দেবো না। এই প্যান্ডামিক সিচুয়েশনে গোটা দেশে প্রায় 14 কোটির মতন বেকার হয়ে গিয়েছে মানুষ, এবং কেন্দ্রীয় সরকার যে ধরনের পরিকল্পনার কথা বলছে, বা প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, কিন্তু 75% বিদেশি বিনিয়োগ করা যেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রে। কি বলবেন, স্ববিরোধিতা? না, এটা খুব পরিকল্পনা। প্রথমত আত্মনির্ভর ভারত যখন ওরা বলেন না, তখন আমি সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত দিই, সেটা হচ্ছে আমাদের বেঙ্গল কেমিক্যালস। লাভে চলছে। বেঙ্গল কেমিক্যাল তো ব্রিটিশ বিরোধী লড়াইয়ে একটা আত্মনির্ভরতার প্রতীক ছিল। সেই বেঙ্গল কেমিক্যালকে ওরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আমরা মামলা করে ঠেকালাম। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যখন সেই মামলা চলছে সেখানে এই মোদি সরকার হলফনামা দাখিল করে বলেছেন যে আমরা ওষুধ শিল্পের জন্য খুব ভাবিত নই। আমরা এটাই সওয়াল করেছিলাম যে মানুষের বেঁচে থাকবার জন্য ওষুধ খুব দরকার। আমার বেঙ্গল কেমিক্যাল একটা নিজস্ব প্রতিষ্ঠান, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের দেশীয় প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে, এটা লড়ছে বেঁচে থাকবার জন্য। তখন তারা অ্যাফিডেভিট দিয়ে বলেছিলেন যে আমরা চীন থেকে সব পাই। আদালতে আমার মনে আছে, আমার সেদিনকের সওয়াল, যে যদি এমন ঘটনা ঘটে আগামী দিনে চীন থেকে পাওয়া যাচ্ছে না, তখন ভারতবর্ষ কী করবে? এই যুক্তির উপরে আদালত স্টে দিয়েছিল এবং বেঙ্গল কেমিক্যাল আজকে চলছে। যারা বেঙ্গল কেমিক্যালকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে, তাদের মুখে আত্মনির্ভরতা
একেবারে চোরের মুখে রাম নাম। সুতরাং মোদির আত্মনির্ভরতা প্রকৃতপক্ষে হচ্ছে সমস্ত আত্মনির্ভর যে সম্পদ আছে সেগুলোকে বিক্রি করে দেওয়া। এই 14 থেকে আজকে 20 ভারতবর্ষের বুকে আমাদের যা সম্পদ তৈরি হয়েছিল বিগত 60-65 বছর ধরে, সেগুলো বিক্রি করা ছাড়া মোদি কোনো কাজ করেছেন? এই মৌলিক প্রশ্নের জবাব আমি কোত্থেকে পাই না। জবাবটা আসে গালাগালি, একেবারে বলে বাজারি খিস্তির আসে। আমরা তো জানতে চাই যে একটা দেশে একটা সরকার চলছে বিপুল ক্ষমতা নিয়ে, আজকে 14 থেকে 20 বছরের মধ্যে একটা শিল্প, ভারতীয় শিল্প তৈরি করার ক্ষেত্রে তারা উদ্যোগ দিয়েছেন। কি করেছেন? যা আছে তাকে বিক্রি করে দাও। এই পুরো একেবারে এই বেচনদার সরকার, এদের মুখে আত্মনির্ভরতা কি মানায়? এবং আত্মনির্ভরতার কথা কখন বলছেন? ইস্তেহারে যা যা বলেছিলেন সেগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে। রাম মন্দির হবে বলেছিল, রাম মন্দির হচ্ছে। হ্যাঁ, রাম মন্দির হয়ে বলেছিলেন, তখন আমরা বলেছিলাম এই পরিকল্পনাটা সংবিধান বিরোধী কাজ। এখনো রাম মন্দির হচ্ছে না সংবিধান বিরোধী কাজ। সংবিধান বিরোধী কাজ যেটা, সেটা সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের রায়ের পরে, সুপ্রিম কোর্টের রায় দিলেও সেটা সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে সেটা সংবিধান সম্মত হয়ে গেল, এই কথা ভাববার তো কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে একটা ট্রাস্ট, তারা ওখানে রাম মন্দির তৈরি করবে। সুপ্রিম কোর্ট এটা রায় দেয়নি যে প্রধানমন্ত্রী গিয়ে সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি বলবেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। এই সমস্ত একেবারে অযৌক্তিক অনৈতিহাসিক কাজ এরা করছেন। সেটা করুন, কিন্তু রাম মন্দির তৈরি করে যদি দেশের সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না। উনিও তো বলেছিলেন মহাভারতের যুদ্ধ 18 দিন হয়েছে, 21 দিনে নাকি তিনি করোনাকে শেষ করে দেবেন। এই সমস্ত পাগলের প্রলাপ। দুর্ভাগ্য এরা প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, এই সমস্ত কথা বলেন। ভারতবর্ষের মানুষ, কিছু অংশের মানুষ এখনও এইসব কথা বিশ্বাস করেন। কেউ তো বলছেন নরেন্দ্র মোদী বিষ্ণুর অবতার। হ্যাঁ, সে তো বলছেই তো। আমি কালীঘাটে বড় হয়েছি, তো কালীঘাটে আমরা সন্ধ্যের পর দেখতাম যে এরকম অনেক অবতার রাস্তায় ঘুরে বেড়াতেন, এমন সমস্ত কথা বলতেন। তারা প্রকৃতিস্থ থাকতেন না, তার ডান পা বাপা ঠিক থাকতো না। তারা ওই মন্দির থেকে ঘুরে এসে বলতেন। আমার ছেলেবেলায় দেখা একটা শিব মন্দিরের সামনে রোজ একজন এসে ঘড়াং করে পড়তে প্রণাম করে, সবই বাবা তোমার জন্য, বাবা তুমি আমার ছেলে মেয়েদের দেখো বলে টলতে টলতে বাড়ি চলে গেলেন। তো এইরকম অনেকে অনেক কথা বলে। সেটা সারদা, রোজভ্যালি, এই সমস্ত মামলাগুলো, মূলত সারদা মামলা আপনি লড়াই করছেন, এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? সাধারণ মানুষ তো পয়সা পায়নি, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কেউ কেউ হয়তো কয়েক বছর জেল খেটেছেন, বাট আবারও তারা বাইরে, কিংবা তারা দল পরিবর্তন করেছেন অনেকে, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল। আমি বলছি এই মামলাটা যখন আমরা করি, যখন সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়, এবং পরবর্তীকালে যখন নারদা মামলা করি, যেখানে হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টও সেটাকে অনুমোদন দেন, সেই তদন্ত চলাকালীন বিজেপি সরকার ক্ষমতায় এসে যায়। এবং বিজেপি সরকার আসার পর আমার প্রথম দিকে এটা মনে হতো না, এখন মনে হয় তারাই তদন্তটাকে সুপরিকল্পিত উপায়ে ব্যাহত করছেন। তো দেখবেন 2014 নির্বাচনের আগে প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে মোদি ক্ষমতায় এলেই সারদা নারদা সব অপরাধীদের জেলে ঢোকাবেন। যদি আপনাদের মনে থাকে সেই বিজ্ঞাপনগুলো দেখবেন। মোদি ক্ষমতায় এলেন, মানুষ এখনো বলে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। সুপ্রিম কোর্টের নিশ্চয়ই তদন্তটা করছে সরকারি সংস্থা, তাতে তদন্তে বাধা দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের লোকেরা। এই নারদা কাণ্ডে সিবিআই অফিসাররা তারা নিজেরা আমাদের কাছে বলেছেন যে তারা স্পিকারের কাছে অনুমোদন চেয়েছেন, স্পিকার অনুমোদন আটকে রেখেছেন। আমি এমপি নির্বাচিত হওয়ার পর দুখানা চিঠি দিয়েছি লোকসভা স্পিকারকে যে আপনি কেন অনুমোদন আটকে রেখেছেন। তো এইসব কারণ থেকেই বোঝা যায় যে এরা প্রকৃতপক্ষে তদন্ত করে আসল অপরাধীরা গ্রেপ্তার হোক তারা চান না। তারা তদন্তটাকে ঝুলিয়ে রাখছেন, এবং নির্বাচন এলেই তখন তদন্তের কথা তাদের মনে হয়, আগে মনে হয় না। অত্যন্ত নক্কারজনক ভূমিকা। এরা প্রশাসনকে পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না, সেটা বিভিন্ন ঘটনায় প্রমাণ হয়েছে। আর এতে বিস্তারিত আলোচনা করার খুব প্রয়োজন নেই। এই জায়গাতে দাঁড়িয়ে আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের প্রসঙ্গ এসছেন, বারবার বলছেন যে বামেদের আমলে সারদা, রোজভ্যালি বা সঞ্চয়িতা একাধিক চিটফান্ডের কথা তিনি বলছেন যে এটা তো বামেদের আমলে তৈরি হয়েছে এই ধরনের সংস্থাগুলো। তাহলে বামেরা কেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি, কেন বন্ধ করা যায়নি তখন? শুনুন, মমতা দেবীর কথার ঠিক জবাব দেওয়াটা আমি মনে করি না যোগ্য, কিন্তু আমি বলি ঐতিহাসিক কারণে বলি।
এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে চিটফান্ড জন্মাবেই। ওই থাকিলে ডোবা পানা হবে যে কচুরি পানা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে সেই যে চিটফান্ডগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন কি কার্যকরী ব্যবস্থা নিয়েছে, এবং সেই চিটফান্ড গড়ে ওঠার পেছনে রাজনৈতিক দলের নেতারা কতটা যুক্ত, এটা প্রশ্ন। আবারও বলি, এই অর্থনৈতিক ব্যবস্থায় চিটফান্ডের মতো চিটফান্ড তৈরি হবেই, যেখানে ব্যাংকিং ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তৃণমূলের নেতারা সবাই এর সঙ্গে যুক্ত। তারা বাম নেতারা যুক্ত কেউ তো বলতে পারছেন না, তারা তো তদন্ত করার সুযোগ পেয়েছিলেন, তারা তো স্পেশাল ইনভেস্টিগেশন টিম করেছিলেন। কোনো বাম নেতাকে তো খুঁজে পাননি যে যার সঙ্গে এই চিটফান্ডের যোগাযোগ আছে। কিন্তু চিটফান্ডের সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ আছে, এটা ইতিমধ্যেই আপাতভাবে প্রমাণ হয়ে গেছে। সেই জন্য যখন সারদা তদন্ত হয়, মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বিক্ষোভ করেন, যেহেতু তার পুলিশ অফিসারকে সিবিআই থেকে গ্রেপ্তার করতে চাওয়া হয়েছিল। কিন্তু বামেরা কি যখন সরকারে স্পষ্ট এই ধরনের সংস্থাগুলোর কোনো খোঁজ খবর তাদের কাছে ছিল? বামেদের আমলে ব্যবস্থা নেওয়া হয়েছিল, আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন। সঞ্চয়িতার বিরুদ্ধে বামেরা ব্যবস্থা নিয়েছিলেন বলেই সঞ্চয়িতা দ্রুত ধরা পড়েছিল, এবং তার যে একজন ডিরেক্টর তিনি সুইসাইড করেছিলেন। ওভারল্যান্ড ইত্যাদি সম্পর্কে বামেরা কলকাতা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে আদালতের অনুমতি নিয়ে সেই সমস্ত সম্পত্তি তারা দখল নেন মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য। অতএব বামেদের আমলে ইতিবাচক পদক্ষেপ হয়েছিল এই সমস্ত চিটফান্ডকে নিয়ন্ত্রিত করার জন্য। এই সত্যকে তো অস্বীকার মনে হয় যে আদৌ সাধারণ মানুষ যাদের টাকা বিনিয়োগ হয়েছিল সেই সারদা বা রোজভ্যালির মতন ফান্ডগুলিতে, সেখানে যারা টাকা বিনিয়োগ করেছিলেন ফেরত পাবেন তারা টাকা? বহু মানুষ মারা গিয়েছেন। কিছু কিছু টাকা তো আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি আইনি পদ্ধতির মাধ্যমে, সে তো অস্বীকার করা যাবে না। কিছু কিছু মানুষ টাকা ফেরত পাচ্ছেন, কিন্তু আমাদের দেশে রাজ্য সরকারও কিছু টাকা দিয়েছিল না। রাজ্য সরকার তো সেটা আরো মারাত্মক ব্যাপার। আমার পকেটের টাকা চুরি হলো, আবার আমার আরেক পকেটের টাকা দিয়ে এই চোরকে ভরা হলো। রাজ্য সরকারের পরিকল্পনা একটা চূড়ান্ত কেলেঙ্কারি, সেই জন্য তারা বন্ধ করে দিতে বাধ্য হলো, আমাদের চাপটা এখন তৈরি হলো। আমাদের বক্তব্য হচ্ছে চিটফান্ড দিয়ে যে সমস্ত সম্পত্তি তৈরি হয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো বিক্রি করে টাকা দাও, সেই পদ্ধতি আমরা চালু করেছি আদালতের নির্দেশে। ওয়ান ম্যান কমিটি হয়েছে, বিচারপতি তালুকদার মশাই তিনি দেখছেন, এবং কিছু কিছু টাকা কিছু কিছু মানুষ পাচ্ছেনও। সেইটাই পদ্ধতি, যে ওদের সম্পত্তি বিক্রি করো, সেই সম্পত্তি বিক্রি করে টাকা দাও। সরকারের ঘর থেকে টাকা দাও, সেটা হচ্ছে চোরকে বলা চুরি করতে আর গৃহস্থকে বলা জেগে থাকতে। 2021 নির্বাচন সামনেই, বামেদের সঙ্গে কংগ্রেসের জোট, ভবিষ্যৎ কি? সে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ বলবে, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। আপনি দাঁড়াবেন আবার সেই ভবিষ্যতের কথায়, তো ভবিষ্যৎ দ্রষ্টা আমি কি মনে হচ্ছে এমনি সামগ্রিকভাবে? কারণ বিজেপি বলছে যে তারাই ক্ষমতায় আসবে, একটা কথা লোকসভা ভোটের পরে বলেছিল যে বামেদের ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় আসবে না, এইরকম ভাবে কোনো ভবিষ্যৎ বাণী করা যায় না। ঠিকই, কিন্তু একটা কথা পরিষ্কার, মানুষ নিচের তলায় দেখতে পাচ্ছেন যে তাদের পাশে বাম ছাড়া কোনো শক্তি নেই যারা নিঃস্বার্থভাবে দাঁড়াচ্ছেন, এটা মানুষ বুঝতে পারছেন। মানে লোকসভা ভোটের পরে এই 1-2 বছরে বামেরা এমন কি করলো যে কারণে মানুষ ভরসা করবে? দেখুন, রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টায় না। লোকসভার সময় এই ধারণা দেওয়া হয়েছিল যে তৃণমূলী চোর এবং গুন্ডা ঠেকাতে বিজেপি সৎ। এখন লোকে দেখছে বিজেপি আরও অসৎ, যে সকালে তৃণমূল চোর সে বিকেলে বিজেপি ডাকাত, আর যে বিকেলে বিজেপি ডাকাচ্ছে পরের দিন সকালে তৃণমূল চোর। এটা আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, তাই মানুষ তাদের উপর আস্থা রাখতে পারছে না। আরও মারাত্মক, বিজেপি মানুষের মধ্যে বিভাজন করছে ধর্মের ভিত্তিতে, এবং তৃণমূলও সেই কাজ করছে। মানুষ কিন্তু এই ধর্মীয় বিভাজনটা মেনে নেয় না। বিকাশদা খুব ভালো কবিতাও বলেন, মানে আবৃত্তি করতে পারেন। আমরা কি কিছু শুনতে পারি? অনুষ্ঠান শেষ করবো একদম। এইরকম হঠাৎ বললে আমার খুব মুশকিল, আমার তো মনে থাকে না। আমি শুধু এইটুকুই বলতে পারি, রবি ঠাকুরের এই কবিতাটা খুব বিশেষ করে মনে হয় এই সবসময়, খুব ছোট্ট 2 লাইন। সেটা হচ্ছে ওই প্রশ্ন কবিতার, আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথাকুটে। আমি যে দেখিনি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমার আজকে এইটাই প্রশ্ন, আপনারা তাদের ক্ষমা করবেন না যারা আপনাদের বায়ু বিষিয়ে তুলছে?
বেশ, অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং শেষটা অসাধারণ বলা যেতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের আরোহী নিউজের মুখোমুখি, এবং নিঃসন্দেহে আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে, এবং আমরাও চাইবো যে মানুষ তার ন্যায্য বিচার পাবে, এবং সে বিচার কবে কিভাবে পাবে সেটা তো সময়ই বলবে। যেভাবে বিকাশদা বললেন, সময়ই বলবে যে এ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঠিক কী ইকুয়েশন হতে চলেছে। আজকের জন্য অনেক ধন্যবাদ, আজকের মতো বিকাশদা আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে পরবর্তী খবর জানতে দেখতে থাকুন আরোহী নিউজ। মুখোমুখি নিবেদন করলেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, OneStopBazaar.com, Orin Media and Entertainment Private Limited, Arohi Foundation of India।